আজ আমরা দেখতে চলেছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভির গল্প, যার নাম অ্যাওয়েক। আচ্ছা, এমন যদি হয় কোনো একদিন হঠাৎ করে পুরো পৃথিবী থেকে বিদ্যুৎ চলে যায় আর সমস্ত ইলেকট্রনিক্স জিনিসও কাজ করা বন্ধ করে দেয়। শুধু এটাই নয়, মানুষ তাদের সাধারণ ঘুমানোর ক্ষমতাটাও হারিয়ে ফেলে। কি হতে পারে তাহলে? সেই পুরো বিষয়টাই আজকে আমরা এই গল্পে জানব। আর তার সাথেই জানব এক মায়ের গল্প, যে সন্তানের অস্তিত্ব রক্ষার জন্য প্রাণের শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন মহিলা কফি হাতে নিয়ে অফিসের ভেতরে ঢুকছে। মহিলাটির নাম জিল। জিল একজন এক্স আর্মি। বর্তমানে সে একটা মেডিকেল কলেজের সিকিউরিটি গার্ডের কাজ করে। হাতে থাকা ওই কফি কাপের মধ্যে টাকা গুজে দিয়ে জিল কাউন্টারে বসে থাকা লোকটির হাতে ধরিয়ে দেয়। সবার নজর এড়িয়ে সে একটা রুমের ভেতরে ঢুকে পড়ে, আর ওই রুমের ভেতরে থাকা এক্সপায়ার্ড বক্স থেকেই বের করে নেয় একটা ওষুধের প্যাকেট। পরদিন সকালে ওই ওষুধটাকেই জিল একটি গ্যারেজের লোকের কাছে বিক্রি করে দেয়। আসলে সিকিউরিটি গার্ডের পাশাপাশি জিল ড্রাগসও বিক্রি করে। লোকটি টাকা দেওয়ার আগে ওষুধগুলো গুনে দেখে যে একটা ওষুধ কম আছে। সে জিলকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জিল বলে আরও একবার গুনে দেখতে। লোকটি আর কোনো কথা না বাড়িয়ে জিলের হাতে টাকাটা দিয়ে দেয়, কিন্তু জিলও টাকাটা গুনে দেখতে পায় একটি নোট কম রয়েছে। এবার জিলের মতোই ওই লোকটিও তাকে টাকাটা আবার গুনতে বলে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে জিল নিজেই ওই প্যাকেট থেকে একটি ট্যাবলেট বের করে রেখেছিল নিজের জন্য। জিলেরও এমন ড্রাগস নেওয়ার হিস্ট্রি রয়েছে। গ্যারেজ থেকে বেরিয়ে জিল সোজা গিয়ে থামে তার মায়ের বাড়ির সামনে। জিলের স্বামী মারা গেছে, সেও একজন আর্মি ছিল। তার 2 সন্তান রয়েছে, এক ছেলে এবং একজন মেয়ে। জিলের মাই তাদের দেখাশোনা করে। নাইট শিফট করে আসার পর খুব ক্লান্ত হয়ে যাওয়ায় জিল ওই গাড়িতেই কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে। আর হঠাৎই একটি বাচ্চা মেয়ে এসে জানালায় ধাক্কা দিতে থাকে, আর সেই হলো জিলের মেয়ে ম্যাটিল্ডা। ম্যাটিল্ডার ডাকে জিল সাথে সাথে গাড়ি থেকে বেরিয়ে আসে আর তার জন্য কিনে আনা গিফটটা তার হাতে দিয়ে দেয়। জিল তার মায়ের সাথে কথা বলছিল, ততক্ষণে তার ছেলেও ওপর থেকে নেমে আসে। ছেলের নাম নোয়া। জিল ছেলে মেয়েকে নিয়ে বেরোনোর সময় তার মা বলে দেয় 7টার মধ্যে যেন তারা ফিরে আসে। ম্যাটিল্ডা আর নোয়ার সাথে কথা বলতে বলতে জিল গাড়ি চালাচ্ছিল, কিন্তু গাড়ির ইলেকট্রনিক ডিভাইসগুলোর কিছু প্রবলেম হচ্ছিল। আর এই কারণেই জিল হঠাৎই গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে, আর পাশ থেকে অপর একটা গাড়ি এসে তাদেরকে ধাক্কা মারে। এই ধাক্কায় গাড়ি সমেত তারা 3 জনই গিয়ে পড়ে একটা লেকের মধ্যে। গাড়িটি সেই লেকের মধ্যেই ডুবে যাচ্ছে, আর জিল প্রাণপণে চেষ্টা করছে সেই গাড়ি থেকে বাচ্চাকে উদ্ধার করার। যা হোক করে এই গাড়ির মধ্যে থেকে জিল নোয়া আর ম্যাটিল্ডাকে বের করে দেয়, কিন্তু জলের উপরে উঠে দেখতে পায় ম্যাটিল্ডা সেখানে নেই। এই টান গল্পে ফেরার আগে একটা ছোট্ট বিজ্ঞপ্তি। আজকে আমি মোস্টপ্লে অ্যাপ সম্পর্কে বলবো। মোস্টপ্লে হলো ভারত এবং বাংলাদেশের খুবই বিশ্বস্ত এবং জনপ্রিয় অনলাইন গেমিং অ্যাপ। এখানে রেজিস্ট্রেশন করলেই পাবে 150 টাকা ফ্রি বোনাস, প্রতি রেফারে পাবে 1200 টাকা আনলিমিটেড। সাইন আপ করে আমার প্রোমো কোড INR 150 ব্যবহার করলে পাবে আরো 150 টাকা ফ্রি। মোস্টপ্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে 100% বোনাস। তোমার জন্মদিনে পাবে 2000 টাকা জন্মদিন বোনাস। এই T20 বিশ্বকাপে জিততে পারো 25 মিলিয়ন নগদ পুরস্কার। তাছাড়া টাকা ডিপোজিট এবং উইথড্রর ক্ষেত্রে বাংলাদেশ হলে বিকাশ, নগদ, রকেট উপায় ব্যাংক এবং ইন্ডিয়া হলে ফোনপে, গুগল পে, UPI ব্যাংক ব্যবহার করতে পারো। জিলের টুর্নামেন্টে অংশ নিয়ে জিতে নিতে পারো ইয়ামাহা R15 V3, iPhone 15 Pro Max সহ অসংখ্য পুরস্কার। তাই সকল বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করো। লিংক ইজ ইন দ্য পিন কমেন্ট। যে কোনো অ্যাপে অর্থলগ্নি করার আগে যাচাই করে নেবেন, অর্থলগ্নি বিশেষ ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে নোয়ার চোখে পড়ে 2 জন অফিসার তাকে তীরে এনেছে, কিন্তু তার মধ্যে কোনো জ্ঞান নেই। অনেকক্ষণ চেষ্টা করার পর ম্যাটিল্ডার জ্ঞান ফিরে আসে, আর ওই 2 জন অফিসারের কাছ থেকেই জিল জানতে পারে সব জায়গাতেই পাওয়ার অফ হয়ে আছে, অর্থাৎ কোথাও কোনো রকম বৈদ্যুতিক সংযোগ নেই। এই অ্যাক্সিডেন্টের জন্যই জিলের মাথায় চোট লাগে, তাই ওরা 3 জন হসপিটালে যায়। হসপিটালে গিয়ে দেখা যায় সব দিকে পাওয়ার অফ হয়ে যাওয়ায় এরকম আরও দুর্ঘটনা ঘটেছে। রোগীর এত চাপের মধ্যে জিলের আর চিকিৎসা হয় না। এদিকে লোকজন বলতে থাকে হয়তো এটা কোনো আতঙ্কবাদীর আক্রমণ, বা হয়তো কোনো যুদ্ধ শুরু হয়েছে। এটা হয়তো তারই সূচনা। এমনই নানা ধরনের দুশ্চিন্তা মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে, সমস্ত জায়গার ইলেকট্রিসিটি এভাবে কাট অফ হয়ে যাওয়ার জন্য। জিল নোয়া আর ম্যাটিল্ডাকে নিয়ে বাড়ি ফিরে আসে। জিলের ডিউটিতে যাওয়া খুবই প্রয়োজন, এই জন্যই তাড়াতাড়ি ঘুমোতে গিয়েও কিছুতেই যেন সে 2 চোখের পাতা এক করতে পারছে না। ঘুম না আসায় জিল উঠে একটু ঘোরাফেরা করছিল, আর সে দেখে বাইরে প্রতিবেশীরাও সবাই জেগে আছে। ঘরে ফিরে এসে একটু মেডিটেশন করার চেষ্টা করে। এমন সময়ই তার মা ঘরে আসে। সেও ঘুমাতে পারছে না। ড্রাগের সাথে জিলের যে একটা সংযোগ আছে সেটা তার মা জানতো,
তাই তার মা ঘুম আসার জন্য কিছু সাহায্য চায়। তবে জিল জানায় সে এসব বহুদিন আগেই ছেড়ে দিয়েছে। বের হওয়ার আগে জিল ম্যাটিল্ডার ঘরে গিয়ে দেখে সে ঘুমাচ্ছে, কিন্তু নোয়া আকাশের দিকে তাকিয়ে জেগে বসেই আছে। জিল কাজের জন্য রাস্তায় বেরিয়ে পড়ে, দেখতে পায় সবাই জেগে আছে, আনন্দ করছে, ঘুরে বেড়াচ্ছে। যে লোকটার কাছে জিল ড্রাগ বিক্রি করে সেই লোকটা তার কাছে আসে, তার কাছ থেকে আরও ড্রাগস কিনতে চায়, কারণ ঘুম না আসায় লোকেরা ওই ড্রাগেরই খোঁজ করছে, তাই ডবল দাম লাগলেও সে ওই ড্রাগটা কিনতে চায়। প্রথমে নানা করলেও পরে জিল রাজি হয়ে যায়। পরদিন সকালে সে চলে আসে মেডিকেল কলেজে সেই ওষুধগুলো নিতে। সবার চোখ এড়িয়ে চুপচাপ যখন ওই ঘরে গিয়ে এক্সপায়ার্ড বক্স থেকে ওষুধটা নিতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে আর্মি ফোর্স। জিলকে এভাবে দেখেই তাকে নানা রকমের প্রশ্ন করতে থাকে। আর তখনই সেখানে আসে এই কলেজেরই একজন সাইকিয়াট্রিস্ট মার্ফি। সে জিলকে আগে থেকেই চেনে। মার্ফি খুবই তাড়াহুড়ো করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। জিল তাকে জিজ্ঞেস করে এসব কি চলছে, সে কেন এত তাড়াহুড়ো করছে, আর কেনই বা এত আর্মি ফোর্স এখানে এসেছে। তখন মার্ফি জিলকে জানায় তারা একটা আর্মি হাবে যাচ্ছে কাজ করতে, আর সে জিলকেও তার সাথেই যেতে বলে। যেহেতু জিলও একজন এক্স আর্মি ছিল, তাই তাকে আর্মি হিসেবেই সেই কাজে যাওয়ার জন্য বলে। কিন্তু জিল বলে সে এই কাজটা করতে চায় না। জিল না বললে মার্ফি তাকে আর জোর করে না, শুধু বলে দেয় চাইলে যেতে পারে। আর সেখানে উপস্থিত আরেকজন কর্মচারীকে মার্ফি তার পরিবারের লোকেদেরকে তার কাছে নিয়ে সেই আর্মি হাবে যাওয়ার কথা বলে দেয়। ওই লোকটির কাছ থেকে জিল জানতে পারে সব মানুষই এই না ঘুম আসার রোগে ভুগছে, যাকে ইনসমনিয়া বলা হয়। আসলে ইনসমনিয়া রোগে মানুষ স্বাভাবিকভাবে ঘুমানোর ক্ষমতা হারিয়ে ফেলে। তাতে মস্তিষ্কের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, আর পর্যাপ্ত বিশ্রামের অভাবে মানুষের চিন্তা শক্তি হ্রাস হতে থাকে, বোঝার ক্ষমতা কমে যেতে থাকে। পরিস্থিতির জটিলতা জিল তখনও বুঝে উঠতে পারেনি, তাই জিল ব্যাপারটাকে নিয়ে অতটাও চিন্তিত ছিল না, কারণ সে নিজের চোখে দেখে এসেছে বাকিরা না ঘুমালেও তার মেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই কথাটা শুনেই লোকটি চমকে যায়। ওই লোকটি জিলকে জিজ্ঞেস করে সে চেক করেছিল তো যে তার মেয়ে ঘুমোচ্ছে, কারণ গত 48 ঘন্টায় কেউ ঘুমোতে পারেনি। যাদের চোখ বন্ধ হয়েছে তাদের চিরকালের জন্য বন্ধ হয়েছে। শুধুমাত্র একজন বয়স্ক ভদ্রমহিলাই ঘুমোতে পেরেছেন, আর তাকে নিয়েই ওই আর্মি হাবে রিসার্চ হবে। এই কথা শোনা মাত্রই জিল সেখান থেকে ছুটে বেরিয়ে যায় আর সোজা পৌঁছে যায় তার মায়ের বাড়িতে। সেখানে গিয়ে মেয়েকে না দেখতে পেয়ে সে আরও চিন্তিত হয়ে পড়ে। জিলের মনে আশঙ্কা চলে আসে। নোয়ার কাছ থেকে সে জানতে পারে ম্যাটিল্ডা তার দিদার সাথে চার্চে গেছে। সাথে সাথেই প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ব্যাগের ভরতে থাকে। এরপর নোয়াকে নিয়ে সে বেরোতেই যাবে, কিন্তু সেই সময়ই অফিসের সেই লোকটি ম্যাটিল্ডার খোঁজে বাড়িতে চলে আসে। কিন্তু তার কোনো কথা না শুনে জিল সোজা চার্চের উদ্দেশ্যে বেরিয়ে যায়। বাইরে পরিস্থিতি আরও খারাপ। মানুষ পরপর দুরাত না ঘুমাতে পারায় স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলে, একে অপরকেই মারছে, আঘাত করছে। এদিকে চার্চে ম্যাটিল্ডাকে ঘিরে আরেক সমস্যা তৈরি হয়েছে। যখনই সেখানকার সবাই জানতে পেরেছে ম্যাটিল্ডাই একমাত্র মানুষ যে ঘুমাতে পারছে, বাকিরা আর কেউ ঘুমাতে পারছে না, তখনই সবার রাগটা গিয়ে পড়ছে তার ওপর। সবাই চাইছে যে কোনোভাবে তার বলিদান দিয়ে যেন বাকিদের জীবনে শান্তি ফিরে আসে। আর ওই ক্ষিপ্ত জনতাকে প্রাণপণে থামানোর চেষ্টা করে যাচ্ছে চার্চের ফাদার। এমন সময় জিল সেখানে এসে পৌঁছায়, কিন্তু উপস্থিত লোকজন জিলকে ম্যাটিল্ডার কাছে যেতে দেয় না। জিলের সাথে অফিসের ওই লোকটিও সেখানে হাজির হয়। সে সবাইকে শান্ত করার চেষ্টা করে, সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ম্যাটিল্ডা খুবই স্পেশাল, তাই এরকম হটকারিতা না করে তাদেরকে শান্ত মাথায় কাজ করতে হবে। ম্যাটিল্ডাকে সে আর্মি রিসার্চ সেন্টারে নিয়ে যাবে, যেখানে তার ওপর পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে যে কি এমন ব্যাপার রয়েছে যার জন্য সে ঘুমাতে পারছে কিন্তু বাকিরা পারছে না। তবে তার এই কথা কেউ শোনে না। ঘুম না হওয়ায় তারা সবাই খুবই উত্তেজিত হয়ে পড়েছে। তাদের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঠিকঠাক কাজ করছে না। তখনই ভিড়ের মধ্যে থেকে একজন তার গায়ে হাত তোলে। সে আবার বোঝাতে থাকে এইভাবে যদি আমরা চলতে থাকি, এখন একজন হাত তুলছে, পরে কেউ গুলিও করে দিতে পারে। আর এই কথা বলতে না বলতেই পিছনে থাকা পুলিশটি সোজা তার মাথায় গুলি করে, আর সাথে সাথেই লোকটি মারা যায়। সবাই ভয়ে আতঙ্কে এদিক ওদিকে ছড়িয়ে পড়ে। ম্যাটিল্ডার দিদা তাকে সরিয়ে দেয়, আর ম্যাটিল্ডাকে না পেয়ে সবাই তার দিদাকেই ঘিরে ধরে। সবার চোখ এড়িয়ে জিল নোয়া আর ম্যাটিল্ডাকে সাথে নিয়ে পালিয়ে যায়। আসার আগে ওই মৃত ব্যক্তির পকেট থেকে নোয়া আর্মি হাবের ঠিকানাটা বের করে নেয়, কিন্তু জিল সেখানে যাওয়ার জন্য রাজি হয় না। নিজের মেয়েকে কারোর এক্সপেরিমেন্টের অংশ হতে দিতে পারবে না সে। এইভাবে চলতে থাকলে তারা দুজন না ঘুমাতে পেরে মারা যাবে, আর ম্যাটিল্ডাও একা পড়ে থাকবে। আর এই পৃথিবীতে সে একা সার্ভাইভ করতে পারবে না, তাই তাদের জন্য ওই হাবে যাওয়াটাই বেশি উপকারী।
নোয়ার কথা বুঝে তাদেরকে একটা নিরিবিলি জায়গায় বসিয়ে রেখে জিল ওই গ্যারেজে যায় একটা গাড়ির ব্যবস্থা করতে। সেখানে গিয়ে প্রথমে কাউকে দেখতে না পেয়ে জিল ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে দেখে যে লোকটার কাছে সে ড্রাগ বিক্রি করত সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আসলে বৈদ্যুতিন সমস্ত জিনিস কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই জিল এই গ্যারেজে এসেছে পুরনো মডেলের কোনো একটা গাড়ি নিতে, যেখানে কোনো অটোমেশন নেই, যেটা সম্পূর্ণ ম্যানুয়াল চলে। তবে তার এই ভাবনা শুধু একা নয়, আরো অনেক লোকই ভেবেছে। আর এই ভাবনা ভেবেই দুটো লোক এখানে এসেছে গাড়ি নিতে। তারাই গ্যারেজের সেই লোককে মেরেছে। জিল যা হোক করে তাদের নজর থেকে নিজেকে বাঁচিয়ে একটা গাড়ি নিয়ে তার ছেলে মেয়ের কাছে যায়। আর এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হাবের উদ্দেশ্যে। ব্যাকসিটে ম্যাটিল্ডা ঘুমাচ্ছে দেখে জিল নোয়াকে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু নোয়া এসব ব্যাপারে একদমই আলোচনা করতে চায় না। তখনই হঠাৎ জিল দেখতে পায় সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। ওই গাড়ির কাছে গিয়ে দেখে যেই লোক দুটো গ্যারেজের মালিককে খুন করেছিল সেই লোক দুটোই মৃত অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকেই একটা বন্দুক আর লোকটির গায়ে লাগানো পুলিশের একটা ব্যাজ তুলে নেয় জিল। এরপর আবার গাড়িতে চলে আসে। নোয়াকে মার্ফির কথা বলতে থাকে। সে জানায় মার্ফি একজন সাইকিয়াট্রিস্ট আর সেই জিলকে এই চাকরিটা পেতে সাহায্য করেছে। তাই সে জানে যে এক্সপেরিমেন্টাল টেস্টের জন্য তারা যা যা করতে পারে তা খুবই ভয়াবহ। এসব শুনে নোয়া জিলকে জিজ্ঞেস করে, তবুও কি আমরা হাবে যাচ্ছি? জিল সম্মতি জানায় আর তাদের যাত্রা আবার শুরু করে। কিছুদূর যাওয়ার পরেই হঠাৎ তারা এক অবাক করা দৃশ্য দেখতে পায় নারী পুরুষ নির্বিশেষে সবাই জামা কাপড় খুলে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তারা দাঁড়িয়ে রয়েছে সূর্যের দিকে মুখ করে। ওদেরকে উপেক্ষা করেই জিল এগোতে থাকে। এরপর তারা একটা পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে থামে। জিল ম্যাটিল্ডাকে বোঝায় সে যেন কখনোই শেখা বন্ধ না করে। কোনো বৈদ্যুতিক সংযোগ না থাকায় কম্পিউটারের কোনো ব্যবস্থা নেই। মা হয়তো পরে নাও থাকতে পারে, তাও এই লাইব্রেরি থেকেই সে যেন পড়াশোনা চালিয়ে যায়। এর পাশাপাশি জিল ম্যাটিল্ডাকে বন্দুক চালাতে শেখানোর চেষ্টা করে, কিন্তু ছোট্ট ম্যাটিল্ডা ভয় পেয়ে পালিয়ে যায়। তারা যে হাবের উদ্দেশ্যে বেরিয়েছে তার রাস্তা কতটা বাকি আছে তা দেখার জন্য জিল আর নোয়া এক জায়গাতে বসে সেই ঠিকানাটা দেখতে থাকে। তখনই হঠাৎ গাড়ির শব্দ পেয়ে তারা ছুটে নিচে নেমে আসে আর দেখতে পায় জেল থেকে সব আসামিরা বেরিয়ে বাইরে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে আর একজন আসামি তাদের গাড়িটাকে চালাচ্ছে। নিজেকে আর নোয়াকে বাঁচাতে জিল তাদের দিকে বন্দুক তাক করে। গুলি চালাতেই বোঝা যায় বন্দুকে গুলি শেষ হয়ে গেছে। জিল প্রায় অসহায়। এমন সময়ই ওই লোকটি গাড়ি নিয়ে এসে তাদেরকে তুলে নেয়। জিল তার দিকে ফাঁকা বন্দুকটাই ধরে থাকে তাদের সিকিউরিটির জন্য। এই লোকটির নাম ডজ। জেলে কোনো গার্ড না থাকায় তারা সবাই বাইরে বেরিয়ে এসেছে। ডজ এখান থেকে অনেক দূরে চলে যেতে চায়। এবার বন্দুকটা ডজের হাতে পড়লে জিল জানায় যে ওটা ফাঁকা। আরও কিছুটা এগিয়ে গিয়ে তারা সামনে একটা ফাঁকা জায়গায় থামে। জিল ম্যাটিল্ডাকে গাড়ি থেকে তেল টানা শেখায়। পাশাপাশি তখন ডজ সেখানেই পড়ে থাকা একটা সুটকেস থেকে জামা বের করে পরে নেয়। জিল তাকে জিজ্ঞেস করে, তুমি কি তাহলে আমাদের গাড়িটা নিয়ে চলে যেতে চাইছো? ডজ বলে, এটা নির্ভর করছে তোমরা কোথায় যেতে চাইছো তার উপর। জিল ঠিকানা জানালে ডজ বলে, আমিও ওই দিকেই যাচ্ছি। জেল ফেরত আসামি হলেও ডজ আসলে একজন ভালো মানুষ। সে বরাবরই তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছে। তাদের যাত্রা আবার একসাথে শুরু হয়। জিল এখন ম্যাটিল্ডাকে গাড়ি চালানো শেখাচ্ছে আর এদিকে ডজ আর নোয়া বসে আছে পেছন সিটে। ডজ তার নিজের সম্পর্কে কথা বলতে থাকে আর তার কথা শোনার জন্য ম্যাটিল্ডা বারবার অন্যমনস্ক হয়ে পেছনে তাকায়। তাতে জিল খুবই বিরক্ত হয়। এভাবেই এগোতে এগোতে হঠাৎই রাস্তার মাঝে একটা স্তূপের সামনে তাদের দাঁড়িয়ে যেতে হয়। সাথে সাথেই ম্যাটিল্ডাকে সরিয়ে ড্রাইভারের জায়গায় জিল গিয়ে বসে। জানালার বাইরে থেকে তারা দেখতে পায় কিছু অস্বাভাবিক মানুষ চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে আর হঠাৎই তারা তাদের ওপর আক্রমণ করতে শুরু করে। সে এক বিকট ভয়ঙ্কর পরিস্থিতি। যা হোক করে নিজেদেরকে বাঁচিয়ে জিল স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। কিছু দূর এগোতেই জিল হঠাৎ করে গাড়িটা থামিয়ে দেয়। আর্মি হাবের লাইটটা দেখা যাচ্ছে, তার মানে তারা কাছাকাছি চলে এসেছে। হাবের সামনে পৌঁছে গাড়ি থেকে নেমে জিল এবার ডজকে বিদায় জানায়। ডজ তাদের সাথে থেকে যেতে চায়, কিন্তু জিল তাকে আর আটকে রাখতে চায় না। তাই ইচ্ছা না থাকলেও ডজ গাড়ি নিয়ে এগিয়ে যায় তার গন্তব্যের উদ্দেশ্যে। নোয়া আর ম্যাটিল্ডাকে ওই গেটের সামনে বসিয়ে রেখে জিল ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে আগে একা গিয়ে দেখতে চায় ওই জায়গাটা আদেও সুরক্ষিত কিনা। যাওয়ার আগে জিল ম্যাটিল্ডাকে বোঝায় যদি কোনো কারণে সে ফিরে না আসতে পারে তবে তাদের কাছে 1 সপ্তাহের খাবার মজুদ আছে আর সে যেন নিজের খেয়াল রাখে, বিশেষ করে পুরুষদের থেকে যেন সাবধানে থাকে। আর নোয়াকেও বলে দেয় সে যেন নিজের এবং বোনের খেয়াল রাখে। এরপর তাদেরকে পিছু নিতে বারণ করে জিল ভেতরে ঢোকে।
কিছু দূর এগোতেই জিল দেখে একজন আর্মি আরেকজনের ঘাড়ের কাছে একটা ইনজেকশন পুশ করছে। তাদের পেছন পেছন এগোতেই জিল দেখতে পায় ওই অঞ্চল থেকে দুজন আর্মি গাড়ি করে হাবের দিকে এগোচ্ছে। জিলও তাদের পিছু নেয়। তারা যখন গেট খুলে ভেতরে ঢুকছিল তখন দূর থেকে দাঁড়িয়ে জিল পাসওয়ার্ডটা শুনে নেয় আর তাদের পরপরই ভিতরে ঢুকে পড়ে। জিল যে এখানকার লোক সেটা বোঝানোর জন্যই সে ভেতরে ঢোকা মাত্রই একটা অ্যাপ্রন গায়ে তুলে নেয়। সেখান থেকে একজনের মুখে শুনে জিল সেই রুমে চলে যায় যেখানে ওই বৃদ্ধ ভদ্রমহিলার ওপর এক্সপেরিমেন্ট চলছে। বাকিদের মতো বৃদ্ধার ঘরে থাকা নার্সও ঘুমোতে না পারায় বিধ্বস্ত হয়ে আছে। সে জিলকে জিজ্ঞেস করে সে কি এখানে ব্লাড স্যাম্পল নিতে এসেছে। জিল এই কথায় সম্মতি জানিয়ে কয়েকটা টিউব হাতে নিয়ে ওই বৃদ্ধার ব্লাড স্যাম্পল নিতে এগিয়ে যায়। জিল ওই বৃদ্ধাকে তার মেয়ের কথা বলতে শুরু করে। সে বলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সবাই মারা যাবে, কিন্তু যেহেতু উনি ঘুমোতে পারছেন তাই তিনি বেঁচে থাকবেন। আর তখন সে বলে দেয় তার মেয়ে ম্যাটিল্ডাও ঘুমোতে পারছে, অর্থাৎ সবাই মারা গেলেও তার মেয়ে ম্যাটিল্ডাও বেঁচে থাকবে। তাই জিল চায় এই বৃদ্ধা যেন পরবর্তীকালে ম্যাটিল্ডার খেয়াল রাখে, তাকে বেড়ে উঠতে সাহায্য করে। কিন্তু ওই বৃদ্ধা তাকে বলে কয়েক মাস আগে তার নিজেরই মারা যাওয়ার কথা, তার পক্ষে এটা সম্ভব হবে না। সে তো এটাও বুঝতে পারছে না সে জীবিত কি করে আছে। তখনই হঠাৎই মার্ফি সেখানে চলে আসে। জিল বলে সে এখানে মার্ফিকে সাহায্য করতে এসেছে। মার্ফি তার পরিবারের কথা জানতে চাইলে জিল বলে হয়তো সবাই ব্রায়ানের সাথে আছে, আর এটা একেবারেই মিথ্যে কথা। ব্রায়ান মানে তাদের অফিসের সেই লোকটা যে প্রথম দিনই চার্চে খুন হয়ে গেছিল। গত 6 দিন ধরে মার্ফি এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকমের উপায় তারা বের করতে পারেনি। তবুও আজ জিলকে পাশে পেয়ে মার্ফি একটু নিশ্চিত হয়। এরপর জিল সেখান থেকে বেরিয়ে আসে। নিচে নেমে কিছুক্ষণ সিঁড়িতে বসতেই সে হঠাৎ করেই চিৎকার চেঁচামেচির শব্দ পায়। ছুটে এগিয়ে যেতে দেখতে পায় ডজের গাড়ি, আর তাকে সামনে থেকে ঘিরে ধরেছে বেশ কয়েকজন আর্মি। তাদের দিকে বন্দুক তাক করতেই ডজ আর নোয়া বাইরে বেরিয়ে আসে। নিজের ছেলে মেয়েকে এভাবে বিপদের মধ্যে দেখে জিল ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু আরেকজন আর্মি এসে তাকে আটকে দেয়। আর এদিকে ডজ আর নোয়ার সাথে সাথে ম্যাটিল্ডাও কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে। ম্যাটিল্ডা আর কোনো উপায় পাচ্ছে না তাদেরকে ছাড়ানোর, তাই সে আর্মিদেরকে বলে দেয় সে ঘুমোতে পারছে। পরদিন সকালে তারা ম্যাটিল্ডাকে এক্সপেরিমেন্ট ল্যাবে নিয়ে আসে। তার পাশাপাশি একটা শিম্পাঞ্জিরও টেস্ট চলছে। শিম্পাঞ্জির ওপর ইথার প্রয়োগ করে দেখা যায় সেও ঘুমাতে পারছে না। আর যেহেতু শিম্পাঞ্জির গায়ে কোনো কাজ করছে না, অর্থাৎ মানুষের গায়েও এটা কাজ করবে না। এসব চলাকালীন মার্ফি ল্যাবে চলে আসে, আর একইভাবে ম্যাটিল্ডার ওপর ইথার প্রয়োগ করে দেখা যায় সে অনায়াসেই ঘুমিয়ে পড়ছে। এদিকে জিল আর নোয়াকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। প্রায় 18 ঘন্টা বন্ধ থাকার পর মার্ফি এসে তার সাথে কথা বলে। জিলের মেয়ে যে ঘুমাতে পারছে সে কথা আগে না জানানোর জন্য মার্ফি একটু অসন্তুষ্ট হলেও সে বুঝতে পারছে একজন মা হিসেবে জিলের এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু তবুও তাদেরকে ছেড়ে দেওয়া হয় না। আর এইভাবেই মেয়ের থেকে আলাদা হয়ে এক জায়গায় এতক্ষণ বন্ধ থেকে জিল আর স্বাভাবিক থাকতে পারছে না। তার চোখে ধোঁয়াশা নেমে এসেছে, এমনকি সে হ্যালুসিনেটও করতে শুরু করেছে যে এই সব কিছুর জন্য নোয়া ওকে মেরে ফেলতে চাইছে। তবে বাস্তবে নোয়াও ওই একই ঘরে পাশে বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। হঠাৎ করেই একজন আর্মি এসে দরজা খোলায় জিলের এই হ্যালুসিনেশনটা কেটে যায়, আর ওই আর্মি এসে নোয়াকেও নিয়ে চলে যায়। মেয়েকে তো তারা নিয়েই গেছে, আর এখন আরেক সন্তানকেও তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। জিল সেটা আর সহ্য করতে পারছে না। যেন তেন প্রকারে সে তার হাতের বাঁধনটা ভেঙে বেরিয়ে আসে। বাইরে তখন বিধ্বস্ত পরিস্থিতি। এখানকার সমস্ত আর্মি অফিসাররাও আজ 1 সপ্তাহ ধরে না ঘুমিয়ে আছে। তারাও কিছু বুঝতে পারছে না, কিছু ভাবতে পারছে না। তারাও হ্যালুসিনেট করতে শুরু করেছে। এদের মধ্যেই একজন আর্মি হ্যালুসিনেট করে তাদের ওপর হামলা হয়েছে, আর এই জন্য সে গুলি চালাতে শুরু করে। আর তারই একটা গুলি করার ঘটনা ছড়িয়ে পড়ে সমস্ত আর্মি অফিসারের মধ্যে। তাদের সবার মধ্যেই শুরু হয়ে যায় এক গুলি বারুদের যুদ্ধ। তারা কোনো কারণ ছাড়াই নিজেদের ভ্রমের কারণেই এই একে অপরকে খুন করে চলেছে। বাইরে এরকম বন্দুকের আওয়াজ শুনে ম্যাটিল্ডা ভয় পেয়ে যায়। মার্ফি এবং আরেকজন ডাক্তার তাকে সান্ত্বনা দিতে থাকে। নিজেকে স্বাভাবিক করার জন্য মার্ফি ডাক্তারকে ইঞ্জেকশন দিতে বলে। ইঞ্জেকশন পুশ করার আগে সিরিঞ্জের নিডলটাকে সম্পূর্ণ বায়ুশূন্য করে নিতে হয়। কিন্তু সপ্তাহখানেক থেকে না ঘুমিয়ে থাকার জন্য এই ডাক্তার সেই জিনিসটাও ভুলে গেছে। সে এই সব কিছু না চেক করেই ওই ইঞ্জেকশনটা মার্ফির ঘাড়ে পুশ করে দেয়। ততক্ষণে জিলও সেখানে চলে এসেছে। জিলকে বাধা দেওয়ার জন্য মার্ফি ম্যাটিল্ডার গলায় চাকু ধরে থাকে, কিন্তু ইঞ্জেকশনের প্রতিক্রিয়ায় সে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথেই জিল ম্যাটিল্ডাকে তুলে নিয়ে ল্যাবের বাইরে চলে যায়। নোয়াকে দেখতে পেয়ে ম্যাটিল্ডা তার কাছে ছুটে যায়, কিন্তু নোয়া ইলেকট্রিক শকে নিজের জীবন শেষ করে দিতে চায়। এইভাবে শক লাগার কারণেই সে সম্পূর্ণরূপে জ্ঞান শূন্য হয়ে যায়।
এটা দেখা মাত্রই ম্যাটিল্ডা ল্যাব থেকে সেই ডিফিব্রিলেটর মেশিনটা নিয়ে আসে, যেটা দিয়ে ওই বৃদ্ধা মারা যাবার পর তার উপর ব্যবহার করতে দেখেছিল সে ওই মেশিনের সাহায্যে ইলেকট্রিক শক দিলেও নোয়ার চোখ খোলে না, বরং ম্যাটিল্ডাও অজ্ঞান হয়ে যায়। এইভাবেই পুরো রাতটা কেটে যায়। সকালে দেখানো হয় চারিদিকে মৃত এবং রক্তাক্ত মানুষের দেহ পড়ে রয়েছে, আর সবার মাঝে এখানে মারা গেছে ডজ নিজেও। পুরো রাতটা জিল নোয়ার ওই নিথর দেহটাকে আগলে ধরে পড়েছিল। সকাল হতেই ম্যাটিল্ডা যখন চোখ খোলে, সে খেয়াল করে নোয়া নিঃশ্বাস নিচ্ছে। নোয়া অস্বাভাবিকভাবে হঠাৎ করেই জেগে ওঠে। ছেলে মেয়েকে নিরাপদ দেখে জিল অবশেষে একটু নিশ্চিন্ত হয়, কিন্তু এত সংগ্রামের পরে তার দেহটাকে চালানোর মতো বিন্দুমাত্র ক্ষমতা তার মধ্যে বেঁচে নেই। নোয়া তার মায়ের হাতটা ধরে বলতে থাকে, মা তুমি ঠিক ছিলে, এখানে আসাটা আমাদের একদমই ঠিক হয়নি। কিন্তু তবুও জিল কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে পারে না। জিলের মধ্যে বেঁচে থাকার মতো কোনো সামর্থ্য নেই। ম্যাটিল্ডা তখন ল্যাব থেকে একটা স্ট্রেচার টেনে আনছিল। আসার পথেই তার চোখে পড়ে ওই ডিফিব্রিলেটরটা। তখনই সে সোজা ছুটে আসে নোয়ার কাছে। সে নোয়াকে বোঝায় যে কাল নোয়ার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছিল, অর্থাৎ সে প্রায় এক প্রকার মারাই গেছিল। তখনই ওই ডিফিব্রিলেটরের সাহায্যে শক দিয়ে তার হার্টটাকে আবার পাম্প করতে শুরু করিয়েছে। আর সেই কারণেই সে পুরো রাত অজ্ঞান হয়েছিল। যেখানে পুরো পৃথিবীর মানুষ চোখ বন্ধ করে ঘুমোতেই পারছে না, সেখানে নোয়া সারাটা রাত ঘুমিয়েছিল। ঠিক যেমন ওই অ্যাক্সিডেন্টের সময় ম্যাটিল্ডা জলে পড়ে গেছিল, আর সেও প্রায় মারাই গেছিল, কিন্তু ওই পুলিশ অফিসার সিপিআর দিয়ে তার হার্টে আবার পাম্প করে তার জ্ঞান ফিরে আসে। হয়তো এখানেও সেই একই প্রথা কাজে লেগে যেতে পারে। এরপরেই ম্যাটিল্ডা আর নোয়া জিলকে ধরে ধরে একটা লেকের পাশে নিয়ে যায়। খুব সাবধানে দুজন দুদিকে ধরে তারা জিলকে জলের মধ্যে ডোবায়, ততক্ষণ পর্যন্ত ডুবিয়ে রাখে যতক্ষণ পর্যন্ত না তার শরীরটা নিথর দেহতে পরিণত হয়। এরপর জিল যখন সম্পূর্ণভাবে রেসপন্স করা বন্ধ করে দেয়, ঠিক তখনই তাকে জল থেকে বাইরে এনে পেটে জল বের করে তাকেও সিপিআর দিতে শুরু করে তারা। আর হঠাৎ করেই জিল আবার জেগে ওঠে। অর্থাৎ এখানে দেখানো হয়েছে যে এই অনিদ্রার হাত থেকে বেঁচে ফেরার একটাই রাস্তা রয়েছে, সেটা হলো প্রায় মারা গিয়ে আবার বেঁচে ফেরা। ঠিক যেমন যখন ওই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তখন ম্যাটিল্ডাও প্রায় মারাই গেছিল জলে পড়ে। তখন তাকে সেখান থেকে সিপিআর দিয়ে বাঁচানো হয়েছে জন্যই তার বাকিদের মতো না ঘুমানোর রোগটা হয়নি, সে ঘুমোতে পেরেছে। এরপর নোয়া যখন সেই ইলেকট্রিক শকের কারণে প্রায় মারাই গেছিল, তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছিল, তাকে ডিফিব্রিলেটরের সাহায্যে শক দিয়ে আবার হৃদস্পন্দন চালু করার পর তারপরেই সে পুরো রাতটা ঘুমোতে পেরেছিল। একইভাবে ওই বৃদ্ধা মহিলাটিও বলেছিল যে তার মারা যাওয়ার কথা ছিল, কিন্তু এই ডাক্তাররা তাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ ওই অ্যাক্সিডেন্টের সময়ে ওই বৃদ্ধারও হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছিল, তবে ডাক্তাররা তাকে বাঁচিয়ে নিয়েছিল, আর এই জন্যই সেও ঘুমোতে পেরেছে। আর যেদিন পুরো পৃথিবী থেকে ইলেকট্রিক চলে গিয়েছিল, ইলেকট্রনিক্স ডিভাইস কাজ করা বন্ধ করে দিয়েছিল, ঘুমোতে পারার সামর্থ্য হারিয়ে ফেলেছিল, সেই সব কিছুই আসলে হয়েছিল একটা সোলার ফ্লেয়ারের কারণে, যার জন্যই এই পুরো পৃথিবীর সবাই অনিদ্রায় ভুগছে। আর এই রোগের হাত থেকে বেঁচে ফেরার একটাই রাস্তা রয়েছে, তা হলো হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়ে আবার ফিরে আসা, অর্থাৎ প্রায় মারা গিয়ে বেঁচে ফিরে আসা। ঠিক যেমন আমাদের কম্পিউটার বা মোবাইল হ্যাং করে গেলে তাকে রিসেট করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। আমরা ফোনটাকে আবার রিস্টার্ট করি, তারপর সেটা আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। অর্থাৎ এক প্রকারভাবে দেখতে গেলে এই পুরো পৃথিবীর মানুষদেরই রিসেটের প্রয়োজন রয়েছে স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য, এই পৃথিবীতে আবার নতুনভাবে জীবনযাপন করার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।